আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে ব্যবসা শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীদের স্বাগতম। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি। আমি মোহাম্মদ ইমাম হোসেন মজুমদার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়। আজকের অনলাইন ক্লাসে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের অংশীদারি ব্যবসায়ের হিসাব। এই অধ্যায়ের উপর এটা আমার প্রথম লেকচার। অংশীদারি ব্যবসার হিসাবটি অঙ্ক করার সময় আমরা দুটি পদ্ধতিতে আমাদের অঙ্কটা করতে হবে। একটা হলো পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, আর একটা হলো স্থিতিশীল বা স্থায়ী মূলধন পদ্ধতি। প্রশ্নে যে পদ্ধতিতে বলে আমাদের ওই পদ্ধতিতে সমাধান করতে হবে। আজকে আমরা পরিবর্তনশীল মূলধন পদ্ধতির নিয়মটা শিখব। অংশীদারি ব্যবসার হিসাব করার সময় আমাদেরকে একটা লাভ লোকসান আবন্টন হিসাব ও অংশীদারদের মূলধন হিসাব নির্ণয় করতে হবে। অনেক সময় প্রশ্নে অংশীদারদের ঋণ হিসাব চাই, ওইটাও আমাদের অনেক নির্ণয় করতে হবে। আজকে আমরা যে দুইটি হিসাব শিখবো, একটি হলো লাভ লোকসান আবন্টন হিসাব, আর একটা হলো অংশীদারের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাবে গড়টা আমাদের এখন আমরা দেখতেছি। প্রথমে বিবরণ টাকা। তাহলে আমাদের যে প্রশ্নে প্রথমে লাভ লোকসান হিসাবে নিট লাভ বা নিট ক্ষতি দেওয়া থাকবে। যদি নিট লাভ দেওয়া থাকে তাহলে এটা লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে লিখতে হবে। লাভ লোকসান হিসাব দিয়ে নিট লাভ ব্র্যাকেটে টাকাটা লিখতে হবে। আর যদি নিট ক্ষতি থাকে তাহলে এটা আমাদের লাভ লোকসান হিসাব দিয়ে ডেবিটে লিখতে হবে। আমরা নিট লাভটা ধরে করতেছি। তারপরে আমাদের প্রশ্ন থেকে আমাদের অংশীদার অঙ্কটা করতে হবে, সমাধান করতে হবে। প্রথমে আমরা অংশীদারদের মূলধন হিসাব লিখবো ডেবিট পাশে, লিখে আমরা মূলধনের সুদ লিখবো। মূলধনের সুদ, এখানে আমরা যদি অংশীদার দুইজন হয় দুইজনের নাম লিখে মূলধনের সুদটা লিখে আমাদের যোগফলটা বসাতে হবে। আর একজন তো থাকবে না, তিনজন থাকলে তিনজনের নাম লিখে মূলধনের সুদ লিখে তিনজনের নাম লিখে টাকাটা লিখতে হবে। তারপরে বেতন লিখতে হবে। যদি একজনে বেতন পায় একজনেরটা লিখতে হবে, যদি দুইজন পায় দুইজনটা লিখতে হবে, তিনজন পাইলে তিনজনটা লিখতে হবে। তারপর কমিশন লিখতে হবে একইভাবে। তারপর অংশীদারদের ঋণ হিসাবে আমাদের ঋণের সুদ দিয়ে টাকাটা লিখতে হবে। তারপরে ক্রেডিট পাশে অংশীদারদের মূলধন হিসাব দিয়ে আমরা লিখবো উত্তোলনের সুদ। তারপরে পণ্য উত্তোলন। তারপরে দুই পাশের যদি ক্রেডিট পাশে বেশি হয় যোগ করে, তাহলে ডেবিট পাশে অংশীদারের মূলধন হিসাব লিখে আমার মুনাফার অংশ, এটা আমাদের যতজন অংশীদার আছে সব অংশীদারের মধ্যে আনুপাতিক হারে বন্টন করে টাকাটা লিখতে হবে। আর যদি ক্ষতি হয় ক্রেডিট পাশে লিখতে হবে অংশীদারের মূলধন হিসাব ক্ষতির অংশ। যতজন অংশীদার থাকে তাদের লাভ লোকসান অনুপাতে তাদেরকে ক্ষতিটা তাদের নিজেদের মধ্যে বন্টন করে নিবে। এই হলো আমাদের অংশীদারি ব্যবসায় লাভ লোকসান আবন্টন হিসাবের সম্ভাব্য দফাসমূহ। লাভ লোকসান আবন্টন হিসাবে আমার ডেবিট পাশে হবে মূলধনের সুদ, বেতন, কমিশন আর ঋণের সুদ হবে। আর ক্রেডিট পাশে হবে উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন। আর আমার যদি ক্রেডিট পাশে বেশি হয় তা আমার ডেবিট পাশে মুনাফার অংশ, আর যদি ডেবিট পাশে বেশি হয় ক্রেডিট পাশে ক্ষতির অংশ হবে। এই দফাসমূহ সাধারণত লাভ লোকসান আবন্টন হিসাবে থাকে। এছাড়া আরো অনেক দফা থাকে, কিন্তু পরীক্ষায় এই দফাগুলো পরীক্ষায় যেসব প্রশ্ন আসে বিগত কয়েক বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমি দেখলাম এই দফাগুলোই থাকে। এই দফাগুলো আমরা এখানে বসানোর পর কিভাবে মূলধনের সুদ বের করে, বেতন নির্ধারণ করে, কমিশন নির্ধারণ করে বের করে, ঋণের সুদ বের করে, তারপরে পণ্য উত্তোলনের সুদ বের করে, এগুলো আমরা মুনাফাটা কিভাবে বের করে, মুনাফার অংশটা ক্ষতির অংশ কিভাবে, এগুলো আমরা অন্য ক্লাসে শিখবো। আজকে আমরা জাস্ট নিয়মটা শিখছি। আমরা যদি লাভ লোকসান আবন্টন হিসাবটা করতে পারি, আমরা অংশীদারের মূলধন হিসাবটা ইজিলি করতে পারবো। আমরা যদি লাভ লোকসান আবন্টন হিসাবটা পারি, আমরা অংশীদারদের মূলধন হিসাবটা একবারে ইজিলি করতে পারবো। অংশীদারের মূলধন হিসাব করতে আমরা দেখি তারিখ বিবরণ টাকা, তারিখ বিবরণ
টাকা টাকা বলতে এখানে একাধিক অংশীদার থাকলে টাকার কলামটা একাধিক হবে। দুইজন থাকলে দুই টাকার কলামটা দুইজনের হবে। যদি ক খ দুজন অংশীদার হয়, ক টাকা লিখে আমরা কয়ের টাকা ক্ষয়ের টাকা। তারপরে যদি তিনজন অংশীদার থাকে, এক্সাম্পল ক খ গ, তাহলে ক খ গ, তাহলে ডেবিট পাশে টাকার ঘরটা তিনটা হবে, ক্রেডিট পাশে টাকার ঘরটা তিনটা হবে। আমরা অঙ্ক করার সময় এটা শিখবো। জাস্ট আমরা আজকে কিভাবে আমরা লাভ লোকসান আবন্টন হিসাবটা করতে পারলে কিভাবে আমরা অংশীদারের মূলধন হিসাবটা করতে পারবো, এটা আমরা এখন শিখবো। দেখো, লাভ লোকসান আবন্টন হিসাবে আমাদের মূলধনের সুদ, বেতন, কমিশন না, প্রথমে আমরা অংশীদারদের মূলধন হিসাবটা করার সময় প্রথমে আমরা ব্যালেন্স বিডিটা বসাবো। অংশীদার যে মূলধনটা আছে, মূলধনটা আমরা ক্রেডিট পাশে, মূলধন ক্রেডিট ব্যালেন্স, আমরা ক্রেডিট পাশে ব্যালেন্স বিডিটা বসাবো। তারপরে আমাদের অতিরিক্ত মূলধনটা আমরা নগদান হিসাব দিয়ে লিখবো ক্রেডিট পাশে। তারপর ডেবিট পাশে আমরা উত্তোলন হিসাবটা লিখবো, উত্তোলনের যে টাকাটা আছে। অংশীদারদের মূলধন হিসাব করার সময় প্রথমে আমরা এই তিনটা দফা আগে লিখে ফেলবো। প্রথমে ব্যালেন্স বিডি ক্রেডিট দিকে, তারপরে নগদান হিসাব ক্রেডিট দিকে, অতিরিক্ত মূলধনটা এটা, তারপরে উত্তোলন হিসাব এটা ডেবিট দিকে। যতজন অংশীদার আছে ততজন অংশীদারের ঘরে বসবে। তারপরে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব থেকে টাকা সমূহ আমরা অংশীদারের মূলধন হিসাবে স্থানান্তর করব। কিভাবে স্থানান্তর করব? দেখো, লাভ লোকসান আবন্টন হিসাবে আমাদের মূলধনের সুদ, বেতন, কমিশন এই তিনটা দফা আমরা সরাসরি অংশীদারের মূলধন হিসাবে ডেবিট দিকে দফার সময় আমরা ক্রেডিট দিকে নিয়ে যাব। এই তিনটা দফা আমরা ক্রেডিট দিকে লিখবো। নাম আমরা হেডিংটা দেব লাভ লোকসান আবন্টন হিসাব। হেডিংটা লাভ লোকসান আবন্টন হিসাব এই জন্য দিব যেহেতু এটা লাভ লোকসান আবন্টন হিসাব থেকে এসেছে। তাহলে মূলধনের সুদটা লিখবো, তারপরে বেতনটা লিখবো, তারপরে কমিশনটা লিখবো। যদি প্রশ্নে বেতন ডেবিট করার পর বা চার্জ করার পর বলা থাকে তখন বেতনটা আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে না, কিন্তু অংশীদারদের মূলধন হিসাবে আসবে। যদি বেতনটা নগদে উত্তোলনের কথা বলা থাকে তাহলে মূলধন হিসাবে আসবে না, কিন্তু লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে। এটা আমরা নিয়মটা শিখিয়ে দিব পরে। তারপরে দেখো, ঋণের সুদরা অংশীদারদের মূলধন হিসাবে আসবে না, এটা ঋণ হিসাবে যাবে, এটা মনে রাখতে হবে। আর মুনাফার অংশ, যদি মুনাফা হয় মুনাফার অংশটা আমাদের অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে যাবে। তাহলে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাবে মূলধনের সুদ, বেতন, কমিশন আর মুনাফার অংশ এই চারটা দফা আমাদের সরাসরি অংশীদারের মূলধন হিসাবে ক্রেডিট পাশে যাবে। একইভাবে অংশীদার লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট পাশে উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন এই দুইটা সরাসরি ক্রেডিট দফা আমাদের মূলধন হিসাবে ডেবিট দিকে চলে আসবে। হেডিংটা হবে লাভ লোকসান আবন্টন হিসাব, উত্তোলনের সুদ, তারপরে পণ্য উত্তোলন, তারপরে ক্ষতি। যদি ক্ষতি হয়, মুনাফা না হয় ক্ষতি হয়, ক্ষতি হলে ক্ষতিটা ক্রেডিট দিকেরটা অংশীদারের মূলধন হিসাবে ডেবিট দিকে আসবে। বসানোর পরে আমরা যদি লাভ লোকসান আবন্টন হিসাবটা পারি, এই লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে দফাসম আমরা ক্রেডিট দিকে নিয়ে আসবো অংশীদারের মূলধন হিসাবে, আর লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট দিকে দফাসম আমরা অংশীদারের মূলধন হিসাবে ডেবিট দিকে নিয়ে আসবো, শুধু ঋণের সুদ বাদে। ঋণের সুদটা ঋণ হিসাবে যাবে। তারপর দুই পাশে যোগ বিয়োগ করে আমরা ব্যালেন্স সিটি নির্ণয় করব। তারপরে পরবর্তী বছরের শুরুতে এটা ব্যালেন্স বিডি হবে। এভাবে আমরা অংশীদারি কারবারের হিসাবটা আমরা করব। কিভাবে লাভ লোকসান আবন্টন হিসাব ও অংশীদারের মূলধন হিসাব করা হয় তা আমরা এই চকটা শিখতে পারলে আমরা অঙ্ক শিখতে পারবো। পরবর্তী ক্লাসে আমরা স্থিতিশীল পদ্ধতি বা স্থায়ী মূলধন পদ্ধতিতে আমরা কিভাবে করব এটা শিখবো। ওইটা একবারে ইজি, এটার মতোই প্রায়। সেই পর্যন্ত তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।